মাঝরাতে চোরের মতো করে স্রোত সার্থকের রুমে ঢুকে সার্থকের ডকুমেন্ট নষ্ট করতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়ে গেল সার্থকের পিসিমণি এবং বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা যখন চোরের মতো করে অন্ধকারের সুযোগ নিয়ে সার্থকের রুমে ঢুকে সার্থকের ব্যাগ থেকে পাসপোর্ট থেকে শুরু করে সকল ডকুমেন্ট বের করে নষ্ট করতে যায়, ঠিক সেই মুহূর্তে হাতে নাতে সার্থকের পিসিমণি এবং ওর বাবাকে ধরে ফেলে স্রোত। আর স্রোত বলতে থাকে যে বাবা পিসিমণি, তোমাদের কাছ থেকে আর যাই হোক না কেন আমি এই জিনিসটা মোটেও এক্সপেক্ট করিনি যে তোমরা তোমাদের ছেলেকে আর কোনো মতে আটকাতে পারো না, বিধায় তোমরা তার স্বপ্নকে এরকম করে জলাঞ্জলি দিয়ে দিবে, এরকম করে তার সকল ডকুমেন্ট নষ্ট করে। এটা অন্তত আমি এই জিনিসটা অন্তত তার সাথে অন্যায়টা হতে দেবো না। কারণ আর যাই হোক না কেন আমি নিজেও খুব ভালো করে বুঝতে পারছি যে তোমরা কতটা কষ্ট পাচ্ছ, যে সার্থক স্যার তোমাদেরকে ছেড়ে এখানে চলে যাবে, কিন্তু তাই বলে তোমরা এরকম করে তার স্বপ্নেরটাকে বরবাদ করে দেওয়ার জন্য যদি উঠে পড়ে লাগো, তাহলে এই জিনিসটা আমি মোটো চোখ বন্ধ করে সহ্য করবো না। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা শ্রুতি, কেন বোঝার চেষ্টা করছিস না? এছাড়া আর কোনো উপায় নেই ওকে আটকানোর জন্য? তুই কেন বুঝতে চাইছিস না? তুই স্ত্রী হিসেবে তুই এরকম করে সদ্য বিবাহিত হওয়া শর্ত একটা বছর কী করে ওকে ছাড়া কাটাবি বলতো? আর সব থেকে বড় কথা, আমরা তো করছি এটা তোর ভালোর কথা ভেবেই। তখন স্রোত বলতে থাকে হাত জোর করে যে দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এমন কোনো কিছু করে ফেলো না যার ফলে কিনা সার্থক স্যার এবং আমার মধ্যে, সার্থক স্যারের যাওয়ার আগে তুমুল কোনো অশান্তি হয় আর সে আমাকে ভুল বুঝে। কারণ এখন যদি তোমরা এই পাসপোর্ট থেকে শুরু করে সকল জিনিস নষ্ট করে দেওয়ার আর পরিকল্পনা করো, তাহলে একবার যদি এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় সার্থক স্যারের এই সন্দেহ কিন্তু আমার উপরই আসবে, আর সে অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আর তোমরা নিশ্চয়ই চাও না যে সে আমাকে কোনো রকম কোনো নোংরা মিথ্যে অপবাদ আমার দিকে ছুড়ে দেখ। তাই তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এরকম কোনো কাজ করো না। তখন সার্থক হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় আর বলতে থাকে যে কী ব্যাপার বাবা, তোমরা এরকম করে এখানে কি রাত বিরাতে কথা বলছো বলো তো? আর স্রোত, কী হয়েছে এখানে এতগুলো সকলে মিলে জড়ো হয়ে কী করছো? তখন স্রোত বলতে থাকে যে স্যার সেরকম কোনো কিছুই না, আমরা জাস্ট একটু একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, এছাড়া কোনো কিছু না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে। অন্যদিকে সকাল হওয়া মাত্রই সার্থক নিজে নিজে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আচ্ছা কোনো মতে কি আমি স্রোতকে ছেড়ে যাওয়ার জন্য এতটাই কষ্ট পেয়ে যাচ্ছি যে যার ফলে কিনা আমার হাতে কোনো কাজই উঠছে না। আমি প্যাক করা থেকে শুরু করে আমার সকল ডকুমেন্টস থেকে শুরু করে কোনো কিছু তো নিজের মন থেকে করছি না, আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমার মন কোনো মতেই আমার যাওয়ার এই সিদ্ধান্তটাকে সায় দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও বারবার করে স্রোত কেন আমাকে পেছন টানছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে না, স্রোত কোনো মতে আমাকে যেতে দিতে চায় না, কিন্তু শুধুমাত্র জেদের বসে ও আমার কাছে কোনো কথা প্রকাশ করছে না। কিন্তু আমি এখন কী করবো? আমি আমার ভালোবাসার কথা কী করে স্রোতকে বোঝাবো? কারণ আমি যতদিনে স্রোতকে বুঝিয়ে উঠবো ততদিনে তো আমার যাওয়ার সময় হয়ে যাবে, আর হয়তো বা আমার না বলা কিছু কথাগুলো থেকেই যাবে, যেটা হয়তো বা স্রোতকে আর কোনোদিনও বলা হবে না। কিন্তু আমি যদি এরকম করি আমার না বলা কথাগুলো স্রোতকে না জানিয়ে চলে যাই, তাহলে তো উল্টো অ্যাব্রড যাওয়ার পর আমার নিজেরই আফসোস হবে। আচ্ছা স্রোত কি কোনো কিছু করে আমাকে আটকে দিতে পারে না? ও তো চাইলেই আমাকে আটকে দিতে পারে। ও যদি আমার কাছে এসে অনুরোধ করে যে সার্থক তুমি এখান থেকে কোথাও যেও না, তাহলে নিশ্চয়ই আমি যাবো না। কারণ আমি এখন এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে স্রোতকে ছাড়া আমি সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। আর আমি অসম্পূর্ণ হয়ে আমার গোটা জীবনটা কাটিয়ে দিতে চাইনি। এত কষ্ট করে আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।